আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় শনাক্ত 9 লাখ ছাড়ালো, আরও 112 মৃত্যু। লকডাউনের মধ্যে রাজধানী ছাড়ছে অনেকে। জুলাই থেকে গণটিকা কার্যক্রম সংসদে প্রধানমন্ত্রী, বিদেশগামী কর্মীদের ভ্যাকসিনেশনে অগ্রাধিকারের নির্দেশ। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, কমছে মোবাইল ব্যাংকিংয়ের ট্যাক্স, অর্থ বিল পাস। হত্যা মামলায় 12 বছর বয়সী বড় ভাইয়ের স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, 2 তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব। অনলাইন প্ল্যাটফর্মে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, বড় ধরনের নাশকতার সামর্থ্য নেই বললেন র্যাব ডিজি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, বর্ষার শুরু থেকে সারা দেশে চলছে বৃক্ষরোপণ, চারা নির্বাচনে সতর্ক হওয়ার পরামর্শ। করোনায় মোট শনাক্ত সংখ্যা 9 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 7,666, মারা গেছে 112 জন। খুলনা বিভাগে সবচেয়ে বেশি 35 জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণ হার বেড়ে 23.97%। কমেছে সুস্থতার হার। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ বাড়ছে প্রতিদিন, থামছে না মৃত্যু। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 479তম দিনে করোনায় 24 ঘন্টায় মারা গেছে 112 জন। মৃতের সংখ্যা বেড়ে 14,388। 565টি ল্যাবে 31,982 নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত 7,666। শনাক্তের সংখ্যা বেড়ে 9,04,436। সুস্থ হয়েছে 4,027 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 23.97%। মৃত্যু হার 1.59 এবং সুস্থতার হার কমে হয়েছে 89.75%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 35 জন, ঢাকা বিভাগে 22, রাজশাহী বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 16 ও রংপুর বিভাগে 10 জন মারা গেছে। ময়মনসিংহ বিভাগে 4, বরিশাল বিভাগে 3 ও সিলেট বিভাগে 1 জন মারা গেছে। পুরুষ মারা গেছে 67 জন ও নারী 45। 60 ঊর্ধ্ব 21 জন মারা গেছে 24 ঘন্টায়। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 65,73,822। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। লকডাউনের মধ্যে রাজধানী ছাড়ছে মানুষ। দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ, তবে প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলে চড়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। অফিস, আদালত, কলকারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখায় ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী সাধারণ মানুষকে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ডেল্টা ভ্যারিয়েন্ট সহ করোনা ভাইরাসের কয়েকটি ধরন ছড়িয়ে পড়ায় গত সোমবার থেকে ঢাকায় চলছে লকডাউন। তবে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানীর সাইনবোর্ড, গাবতলী, টঙ্গী সহ বিভিন্ন স্থান দিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলে চেপে ঢাকা ছেড়ে যায় নগরবাসী। শাটডাউন তো দিছে, এখন তো আর ঢাকায় কাজকর্ম নাই, বাইরে তো যেতে হবে। আমি কুমিল্লা যাব, দাউদকান্দি যাচ্ছি। 1 জুলাই থেকে সর্বাত্মক কঠোর লকডাউন, তাই বিকল্প যানবাহনে দ্বিগুণ ভাড়ায় ঢাকা ছাড়ার কথা বললেন যাত্রীরা। এই জায়গাতে এখন কাজকর্ম বন্ধ, আমরা এই জায়গায় থাকতেও তো লাভ নাই, যেহেতু শাটডাউন সামনে। মার্কেট বন্ধ, তারপর অফিস আদালত সবগুলোই বন্ধ, বন্ধ ঘোষণায় আসতে পারে। যাচ্ছি বগুড়াতে, তো ঢাকা যেহেতু আমার কাজ নাই, এজন্য আমি বাসায় চলে যাচ্ছি। এদিকে গণপরিবহন বন্ধ রেখে অফিস, আদালত, কলকারখানা সীমিত উপস্থিতিতে খোলা রাখায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। হেঁটে কিংবা সিএনজি, মোটরসাইকেল, রিক্সা, ভ্যানে চড়ে ছুটতে হয়েছে গন্তব্যে। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য একটা বাহন দরকার, সেটা তো আমি পাচ্ছি না। ডাবল ভাড়া দিয়ে আসতেছি, যাইতেছি। মোটরসাইকেল এখান থেকে আপনার 2 জন করে চায় 200-400 টাকা, এটা কি যাওয়া সম্ভব? সরকারি বেসরকারি সব অফিসগুলো খোলা রেখেছেন,
কিন্তু আমরা পরিমাণ পাচ্ছি না। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, সিএনজি আর রিকশার চাপে সড়কে সড়কে তীব্র যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী অর্থবছর থেকে করোনার গণটিকা প্রদান শুরু হবে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশগামী কর্মীদের ভ্যাকসিনেশনে অগ্রাধিকারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের ৮০% মানুষকে টিকা নিশ্চিতের পরিকল্পনা আছে সরকারের। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী কৃষি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্ব দেবার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেট সম্পর্কিত আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে করোনা মহামারী বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকলেও চীন ও রাশিয়া থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন আসবে বলে জানান প্রধানমন্ত্রী। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। এবং সেখানে আরেকটা কথা বলেছি যে আমাদের যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদেরকে ভ্যাকসিনটা আগে দিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। দেশের সামষ্টিক অর্থনীতি শক্তিশালী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশকে ঋণ সহায়তা দেওয়ায় প্রমাণিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সক্ষম। আমরা শ্রীলঙ্কাকে $250 মিলিয়ন কারেন্সি সোয়াপ অনুমোদন করে আমরা আমাদের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যে সব সময় আন্তরিক সেটাই প্রমাণ করেছি। তাছাড়া সুদান ও সোমালিয়া ঋণ মওকুফ তহবিলেও আমরা অংশ নিয়েছি। তাদের যে ঋণটা সেটা আমরা মওকুফ করে দিয়েছি। তার ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে সক্ষম সেটাই প্রমাণ করেছে। উন্নয়নের সব সূচকে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন সংসদ নেতা। এসডিজি বাস্তবায়ন অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 3টি দেশের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বৈশ্বিক শান্তির সূচক 2020 অনুযায়ী শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 7 ধাপ উন্নীত হয়েছে। মহামারী নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। কোভিড-19 সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা খুলে দেওয়া হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ রেখে বেশ কিছু সংশোধনী সহ অর্থবিল 2021 সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। কমানো হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের কর্পোরেট ট্যাক্স, শিথিল করা হয়েছে শিল্পের কাঁচামাল ক্রয়ের শর্ত। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে কণ্ঠভোটে অর্থবিল পাশ হয়। আগামীকাল 2021-22 অর্থ বছরের বাজেট পাশ হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2021 সর্বসম্মতিক্রমে পাশ হলো। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় অপ্রদর্শিত অর্থ সাদা করার বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি। তবে শেষ পর্যন্ত অর্থবিল 2021-এ শিল্প, আবাসন, সঞ্চয়পত্র, পুঁজিবাজার সহ কয়েকটি খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হয়। মাননীয় স্পিকার, সারা বিশ্ব আজ একটি নজিরবিহীন চ্যালেঞ্জিং টাইম পার করছে। নতুন শিল্প কারখানায় 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করা যাবে, আর অন্যান্য ক্ষেত্রে 25% কর এবং তার উপর 5% জরিমানা দিয়ে বিনিয়োগ করা যাবে। এদিন বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। এ সময় অর্থবিলের উপর কয়েকজন সংসদ সদস্য বেশ কয়েকটি দফায় সংশোধনীর প্রস্তাব দেন। এর মধ্যে কয়েকটি গ্রহণ করা হয়। আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত বিলটি অর্থ বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। বাকিগুলো কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে 50,000 টাকার বেশি কাঁচামাল কিনলে চেকে লেনদেনের বিধান রাখার প্রস্তাব করা হয়েছিল। এটি বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। বাজেটে গত বছরের মতো এবারও অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রান্তিক তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এদিকে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগের পক্ষে বিপক্ষে কথা বলেন সরকার ও বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য। কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে সেটা দুর্নীতিতে
দুর্নীতিকে বৈধতা দেওয়ার শামিল, এটা সুশাসনের পরিপন্থী। এই বিষয়টি নিশ্চিতভাবে দুর্নীতিকে উৎসাহিত করবে। বাজেটে 15,000 টাকার বেশি বেতন বা সম্মানী ব্যাংকের মাধ্যমে পরিশোধের প্রস্তাব থাকলেও সংশোধিত অর্থ বিলে এই সীমা 20,000 টাকা করা হয়েছে। তাহলে এলাকাবাসী উপকৃত। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বগুড়ায় ছোট ভাইকে হত্যা মামলায় 12 বছর বয়সী বড় ভাইয়ের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগে পূর্বের ও বর্তমানের 2 তদন্ত কর্মকর্তাকেই তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তাদের আগামী 3রা আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2015 সালে বগুড়ায় 8 বছরের শিশুর মরদেহ উদ্ধারের পরদিন মামলা করেন তার বাবা। একই বছরের 29 নভেম্বর স্থানীয় থানা পুলিশ তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে 12 বছর বয়সী বড় ছেলেকে নিয়ে যায়। পরদিন শিশুটিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ছোট ভাইকে গলায় কঞ্চি ঢুকিয়ে খুন করেছে সে। কিন্তু এজাহারে শিশুর গলাকাটা লাশের কথা বলা আছে। ময়নাতদন্ত রিপোর্টেও বলা আছে গলাকাটা চিহ্নের কথা। কিন্তু তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন যে খুন হওয়া শিশুটির গলায় ধারালো কঞ্চি ঢুকানো ছিল। এমন বিষয়টি সংবাদপত্রে আসলে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট করেন 5 আইনজীবী। পিবিআই তদন্তকারী কর্মকর্তা জনাব মোহাম্মদ মনসুর আলী তদন্ত করেন। তিনি আবার আরও 2 জনের 164 স্টেটমেন্ট দেন। তারা যে 164 স্টেটমেন্ট দিয়েছেন সেটাতে তারাও স্বীকার করেন যে হত্যাকাণ্ডটি তারা করেছেন। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আগের যে ভাইয়ের কাছ থেকে নিয়েছিল তাহলে কোনটা সঠিক? মঙ্গলবার শিশুটিকে হাইকোর্টে ভার্চুয়ালি উপস্থিত করা হয়। আদালত শুনানি শেষে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ও নথিসহ বর্তমান তদন্ত কর্মকর্তাকে 3 আগস্ট তলব করেছেন। নয়ন কুমারকে 7 দিনের ভিতরে জবাব দিতে বলেছেন। পাশাপাশি মনসুর আলী সাহেব, যিনি বর্তমানে এই মামলাটি তদন্ত করছেন, তাকেও আগামী 3রা আগস্ট 2021 তারিখে সশরীরে সকাল 10:30টায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। নয়ন কুমার ওই শিশুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছিলেন, আর মনসুর আলী ওই শিশুটিকে অব্যাহতি দিয়ে নতুন 2 আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বড় ধরনের নাশকতা ঘটানোর সামর্থ্য হারিয়েছে জঙ্গি সংগঠনগুলো। সোশ্যাল মিডিয়া সহ অনলাইন প্ল্যাটফর্মে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু র্যাবের তৎপরতার কারণে বারবার ভেস্তে যাচ্ছে তাদের সে পরিকল্পনা। র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই দাবি করে সংস্থাটির মহাপরিচালক। রিপোর্টে আরও জানাচ্ছেন দীপু শিকদার। হলি আর্টিজান বা গুলশান হামলার ধাক্কা কাটিয়ে উঠে দেশজুড়ে র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাগাতার অভিযানে কোণঠাসা হতে থাকে জঙ্গিরা। ওই ঘটনার পর 610টি অভিযানে মারা যায় শীর্ষ জঙ্গি সারোয়ার সহ 25 জন। গ্রেফতার হয় 1,500 জঙ্গি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরতে গিয়ে র্যাব মহাপরিচালক জানান, জঙ্গিদের চেয়ে এক ধাপ এগিয়ে আছেন তারা। আমাদের যে গোয়েন্দা তথ্য রয়েছে এতে যে জঙ্গিদের এরকম কোনো সামর্থ্য নেই, আক্রমণাত্মক কোনো ঘটনা সংগঠনের মধ্যে তাদের ক্যাপাসিটি আছে বলে আমি মনে করি। সাইবার পেট্রোলিং বলেন বা আভিযানিক কার্যক্রম, সব দিক থেকেই আমি মনে করি যে আমরা তাদের চেয়ে অলওয়েজ আমরা 1 স্টেপ এহেড আছি। বিদেশি জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে দেশীয় জঙ্গিদের যোগাযোগের কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের এখানে যে জঙ্গিরা আছে তারা আসলে হোমগ্রোন, ওরা আসলে ওই রকম বিদেশি জঙ্গিদের সাথে তাদের কোনো রকম যোগাযোগের তথ্য আমরা কিন্তু পাইনি, এবং আমরা আশা করছি না যে আফগানিস্তান থেকে কেউ এসে আমাদের এখানে এই ধরনের ঘটনা সংগঠন করার মতো সাহস পাবে। এছাড়া মাদক, কিশোর গ্যাং, অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। রাষ্ট্রবিরোধী উস্কানিদাতা যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে নিত্যপণ্যের বাজারে ক্রেতার ভিড়, চাল ডালের দাম চড়া, সবজিতেও নেই স্বস্তি। সড়কে দুর্ভোগের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষকে দুষলেন মেয়র আতিক, সমন্বয়হীনতার অভিযোগ। রাত 11:21 সংবাদে। বিএনপি নিজেদের ব্যর্থতা ও জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে
প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন, কিন্তু মুখে রাষ্ট্র কাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও বিএনপি নিজেরাই নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে। তারা নিজেদের ব্যর্থতা, জনবিচ্ছিন্নতা আড়াল করতে, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিনিয়তই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীর মগবাজারের ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রমনা থানায় মামলাটি করা হয়। ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৮ জন মারা গেছে, আহত হয়েছে ৬৬ জনের উপরে। এছাড়া আশপাশের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিকেল ৩টার পর ভবনের ধ্বংসস্তূপ থেকে নিরাপত্তাকর্মী হারুনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের তদন্ত কমিটির সদস্যরা জানান, গ্যাস থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আনঅথরাইজড কোনো কানেকশন ছিল কিনা গ্যাস বা বিদ্যুৎ বা অন্যান্য বিষয়ের, বা তারা এখানে যে সমস্ত মালামাল নিয়ে ব্যবসা করছিলেন সেগুলো মজুদ বা পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা। কারণ এটা অনেক বড় ধরনের দুর্ঘটনা, অনেকগুলো প্রাণহানি হয়েছে এবং প্রায় অর্ধশতাধিক মানুষ এখানে আহত হয়েছে। কঠোর লকডাউনকে সামনে রেখে ক্রেতার ভিড় বেড়েছে বাজারে। তাই পর্যাপ্ত মজুদ ও যোগান থাকা সত্ত্বেও দাম বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের। চাল, ডাল সহ সব রকম সবজির দাম চড়া, তবে কিছুটা কমেছে মাংস ও মুরগির দাম। এদিকে বাজারে স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা বিক্রেতাদের অনেকেই। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা সংক্রমণের হ্রাস টানতে ১ জুলাই থেকে দেশব্যাপী পালন করা হবে কঠোর লকডাউন। তাই বাড়তি নিত্যপণ্য কেনার প্রবণতা ক্রেতাদের মাঝে। এতে পর্যাপ্ত মজুদ ও যোগান থাকার পরও বেশিরভাগ নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়িয়েছেন বিক্রেতারা। বাজারে সবজি সরবরাহ পর্যাপ্ত, তবুও প্রায় সব রকমের সবজি কেজিতে ক্ষেত্রভেদে ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও বিক্রেতাদের দাবি আগের দামেই বিক্রি করছেন তারা। পটবড়ি ৪০-৫০, বেগুন ৪০-৫০। সাপ্লাই যা আছে দেখা যায় ওই অনুযায়ী আমার কাছে দামটা মনে হয় একটু বেশি। ৬০ টাকার নিচে সবজি খুবই কম। ভোজ্য তেল ও ডালের দামও বাড়তি। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১৩৬ টাকায়। বেড়েছে মসুর ডালের দামও। মোটা ডালটা প্রতি কেজিতে ১০ টাকা বাড়ছে, আর তেল পেঁচাচ্ছি ৬৬০ টাকা। চালের বাজারেও সুখবর নেই। সব ধরনের চালে কেজিতে ২ থেকে ৪ টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাকে। গত সপ্তাহে প্রতি কেজিতে আপনি ৪ থেকে ৫ টাকা বাড়ছে, বস্তা ২ থেকে ২৫০ টাকা। সার্বিকভাবে মাছের বাজার কিছুটা স্থিতিশীল, তবে চিংড়ি সহ কিছু মাছের দাম খানিকটা বেড়েছে। ৬৫০ টাকা, সেই হিসাবে এখন ১০০ টাকা বেশি, কিন্তু মাছ বড়, এটা তো কাস্টমার দেখছে না। সব মাছের দাম বেশি দেখতেছে। এদিকে কেজিতে প্রায় ১০০ টাকা কমেছে খাসির মাংসের দাম, গরুর মাংসের দাম সামান্য কমেছে, আর মুরগি আছে আগের দামেই। ছাগলের রেট দিছে ৭৮০ টাকা, গরু দিছে ৫৬৫ টাকা। করোনার বিস্তার ঠেকাতে ঘোষিত লকডাউনকে কেন্দ্র করেই নিত্যপণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। তবে স্বাস্থ্যবিধি কিংবা শারীরিক দূরত্ব মানছেন না বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সীমান্তের বেশিরভাগ জেলাতেই বেড়েছে করোনা সংক্রমণ। ১৪ জেলায় ৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে লকডাউন চললেও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না নির্দেশনা। আজও ফেরিঘাটে ছিল যাত্রীদের ভিড়। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসের রিপোর্ট। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। ২ দিন কমার পর রাজশাহীতে ফের বাড়ল করোনা সংক্রমণ। আগের দিনের চেয়ে ৯.০৮% বেড়ে শনাক্তের হার ৩৬.৯২%। রোগী বাড়তে থাকায় একের পর এক সাধারণ ওয়ার্ডকে যুক্ত করে করোনা ইউনিটের পরিসর বাড়ানো হচ্ছে। রোগীদের অক্সিজেন সার্ভিস দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিনিয়ত রোগীর পরিমাণ অনেক করে বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। তা সেইভাবে আমরা প্ল্যান পরিকল্পনা করে আগাচ্ছি। বাট আসলে উদ্বেগের বিষয়টা হলো যে আমাদের আসলে আর বেশি ওয়ার্ড নাই যেটা থেকে আমরা করোনা ডেডিকেটেড করতে পারবো। খুলনার ৩ হাসপাতালে মারা গেছে ১২ জন, আক্রান্তের হার ৩৭%। রংপুর বিভাগে মারা গেছে ১০ জন, এর মধ্যে ঠাকুরগাঁয়ে ৮, রংপুরে ১ ও দিনাজপুরে ১ জন মারা গেছে।
কুষ্টিয়ায় 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু, শনাক্তের হার 33%। যশোরে করোনায় মারা গেছে 8 জন। ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 64.58%। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 32.24%। এছাড়া সাতক্ষীরায় 5, শেরপুরে 3, নাটোরে 2, জয়পুরহাটে 1 ও নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে 24 ঘন্টায় নতুন করে আরও 193 জন আক্রান্ত হয়েছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গণপরিবহন বন্ধ থাকলেও লেগুনা, পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশায় চলাচল করছে মানুষ। হিলিতে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। লকডাউনকে কেন্দ্র করে আজও সকাল থেকেই মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি পার হচ্ছে শত শত মানুষ। পণ্য পরিবহন ও জরুরি সেবার ফেরিতে পারাপার হচ্ছেন তারা। পারাপারের অপেক্ষা রয়েছে 2 শতাধিক গাড়ি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রতিশ্রুতি না মেনে মেট্রো রেলের কাজ করায় জনসাধারণের দুর্ভোগের শেষ নেই বলে অভিযোগ করেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বলেছেন, আর যাতে ভোগান্তি না হয় সেজন্য এখন থেকে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। মিরপুরে মেট্রো রেল প্রকল্প এলাকায় জলাবদ্ধতার সার্বিক অবস্থা পরিদর্শনে আসেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নির্মাণ কাজ করতে গেলে ভোগান্তি হবে উল্লেখ করে মেয়র বলেন, রোকেয়া সরণি, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় যা হয়েছে এর দায় মেট্রো রেল কর্তৃপক্ষকে নিতে হবে। এলিভেটেড এক্সপ্রেস কোনো কথা হয়েছে, মেট্রো রেলের কথা হয়েছে যে যেই কাজ ওনারা করবে উপর দিয়েও ঠিক রাখতে হবে, নিচ দিক দিয়েও ঠিক রাখতে হবে। মেট্রো রেলের যেই কমপ্লায়েন্স, সেই কমপ্লায়েন্স যদি ভঙ্গ না হয় তাহলে তো জনগণ কষ্ট পেত না। তো অবশ্যই ভঙ্গ হয়েছে দেখে কিন্তু জনগণ কষ্ট পাচ্ছে। এই এলাকায় জলাবদ্ধতা কমাতে ওয়াসা ড্রেনেজ লাইনের কাজ শুরু করেছিল। ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে খাল ও নালার দায়িত্ব পাওয়ার পরে ওয়াসা কাজ বন্ধ করে দেয়। ফলে এসব এলাকায় জলাবদ্ধতা বেড়েছে বলেও জানান মেয়র। ওয়াসার থেকে যে ইঞ্জিনিয়ার আমরা পেয়েছি তাদেরকে নিয়ে আমরা আবার কাজটা আমি শুরু করেছি এবং আমাদের সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রায় 36 কোটি টাকার টেন্ডার আমরা ইনস্ট্যান্টলি দিয়েছি। ফুটপাত, সড়ক সচল রাখা সহ যে প্রতিশ্রুতি ছিল সে প্রসঙ্গে জানতে চাইলে সমন্বয়হীনতার কথা জানান মেট্রো রেল কর্তৃপক্ষ। এখানে অনেকগুলো সংস্থার সাথে আমাদের সমন্বয় করে কাজ করতে হয়। এখানে ডিওয়াসা আছে, ডেস্কো আছে, সমন্বয়ের যে অভাবটা ছিল সেটা দূর হয়ে যাবে। সামনে যাতে এ ধরনের ভোগান্তি না হয় সেজন্য এখন থেকে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বর্ষার শুরু থেকে সারা দেশে চলছে বৃক্ষরোপণ। এ সময়ে চারা নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, উপকূলে লবণাক্ত ও ঝড় সহিষ্ণু বৃক্ষরোপণ করতে হবে, আর অন্য এলাকায় ফলজ, বনজ, ঔষধি গাছের চারা লাগানোর পরামর্শ তাদের। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশি জাতের একই গাছের চারা না লাগিয়ে ভিন্ন ভিন্ন গাছের চারা লাগানোর কথা বলেছেন তারা। কোথায় কোন চারা লাগাতে হবে জেনে নিন মফিউর রহমানের রিপোর্টে। বর্ষা মৌসুম, গাছ লাগানোর উপযুক্ত সময়, তাই নার্সারিগুলোতে চারা গাছের সমাহার। ঘর ও বারান্দায় শোভাবর্ধনকারী গাছের চারার চাহিদা যেমন আছে, তেমনি উন্মুক্ত স্থানে রোপণ করার মতো চারার বিক্রিও ভালো। ফুলের গাছে চলে কম বেশ, ঠিক আছে। বর্ষাকালে ফলের গাছটাই বেশি চলে। এনে মেগুনি আছে, ওজন আছে, আর অন্য জাতের চারা আছে। দেশের এক এক এলাকায় এক এক জাতের গাছ ভালো হয়, তাই বৃক্ষরোপণে বিবেচনা নিতে হবে স্থান। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামের বসতবাড়িতে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা উচিত। তবে ঘরের পাশে বেশি বড় গাছ না লাগানোই ভালো। চারা নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। গ্রামাঞ্চলে যেখানে এখনই সম্ভব সেসব জায়গায় বড় বড় গাছ আমরা লাগাই, যেগুলো আমাদেরকে অক্সিজেন দিবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলবে, আমাদেরকে ভালো রাখবে। ফল পাওয়ার জন্য হয়তো তাড়াতাড়ি কলমের চারাটা লাগিয়ে ফেলি। যখনই কোনো বনজ গাছ লাগাবো তখন আমাকে খেয়াল রাখতে হবে আমি যেন সেটা বীজের গাছ হয়, কারণ বীজের গাছে ট্যাপ রুট থাকে, ট্যাপ রুটটা অনেক নিচ পর্যন্ত যায়,
উপকূলে শুধু কেয়া গাছ না লাগিয়ে নারকেল, সুপারি সহ পাম জাতীয় গাছ বেশি লাগানোর পরামর্শ তাদের। কোস্টাল রিজিয়নের ঝড় ঝাপটা এগুলো থাকে, এগুলো দিয়ে আমাদের দেশকে কিভাবে বাঁচানো যায় সেইগুলো নেটিভ গাছগুলো যদি লাগানো যেত তাহলে ভালো হতো। তাল, খেজুর এই জাতীয় গাছগুলো যেগুলো ঝড়ের বেগটাকে অনেক কমায় দেয়, সেই ধরনের গাছগুলো ওই বেল্টের জন্য খুবই ভালো। বজ্রপাতে প্রাণহানি রোধে সারা দেশে ব্যাপক হারে তাল গাছ লাগানোর কথা বলছেন তারা। থান্ডারিং হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে। এটা কেন হলো? আমরা যদি শুধুমাত্র সেখানে তাল গাছ লাগিয়ে দিতাম তাহলে কিন্তু এই থান্ডারিংয়ে এত মানুষ কিন্তু মারা যেত না। শহরের সড়কদ্বীপ অথবা ফুটপাতে অপেক্ষাকৃত ছোট জাতের গাছ লাগাতে হবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জনপ্রিয় হচ্ছে অনলাইন হাট, কোরবানির পশু বাড়ি পৌঁছে দিচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠান। ব্রাজিলে করোনায় 6 শতাধিক মৃত্যু, শনাক্ত 28,000 ছুঁই। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনা ও সরকারের উদ্যোগে দেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সফটওয়্যার, রপ্তানি হচ্ছে প্রায় 70টি দেশে। বেসিস ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ভার্চুয়াল সেমিনারে বক্তারা করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সচল রাখতে অনলাইন পেমেন্ট গেটওয়ে, ই কমার্স সহ নতুন সফটওয়্যার ও অনলাইন সেবার মান ও ধরন তুলে ধরেন। বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, দেশে তৈরি সফটওয়্যার ব্যবহার করে ক্ষুদ্র উদ্যোক্তারা লাভবান হবেন। আর এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মফিজুর রহমান দেশীয় সফটওয়্যার ব্যবহারের তাগিদ দেন। একদিকে করোনা সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে কোরবানির হাটে গিয়ে পশু কেনার ঝামেলা এড়াতে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন হাট। অনলাইনে বুকিং দিয়ে কিছু অর্থ আগাম পরিশোধ করলে নির্দিষ্ট সময়ে কোরবানির পশু বাড়ি পৌঁছে দেয় প্রতিষ্ঠানগুলো। শুধু তাই নয়, ওয়েবসাইটে গরু পছন্দ করে অর্ডার দিলে কোরবানি দিয়ে বাড়িতে মাংস পৌঁছে দেওয়ারও ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রযুক্তির বিকাশে অনলাইনে কেনাকাটার পরিসর বেড়েছে। অর্ডার করলেই পোশাক আশাক থেকে শুরু করে নিত্য ব্যবহার্য জিনিস বাড়ি পৌঁছে যায়। বাড়ি গাড়ি কেনার সুযোগও আছে অনলাইনে। হালে কোরবানির পশুও মিলছে অনলাইনে। অনলাইনে কোরবানির জন্য গরু ছাগল অর্ডার করতে পরিশোধ করতে হবে অগ্রিম কিছু অর্থ। নির্দিষ্ট সময়ে পছন্দের পশুটি পৌঁছে যাবে বাড়িতে। যারা পশু জবাই এবং কাটাকাটির ঝামেলায় যেতে চান না, তাদের জন্য ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন। 15 জুলাইয়ের মধ্যে যারা আমাদেরকে জানাবে যে আমরা গরুটা আমরা কোরবানি করতে চাই, আমরা প্রফেশনালদের মাধ্যমে করতে চাই, যেই চার্জ আসে সেই চার্জ ওনারাই দিয়ে দিবে, কারণ ঘরে করতে গেলেও তো চার্জ তো তাকে দিতেই হতো। আমরা সেভাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি। রাজধানীর 20,000-এরও বেশি খামার এবার অনলাইনে অংশ নিচ্ছে। এদের মধ্যে বড় কয়েকটি খামার কোরবানির পশু দক্ষ কসাই দিয়ে জবাই করে মাংস পাঠিয়ে দেয় বাসায় বাসায়। যারা আগে বুকিং দেবেন তারাই ঈদের 3 দিন পর্যন্ত বাসায় বসে কোরবানির মাংস পাবেন। ট্রেডিশনাল প্রফেশনাল কসাই আছে, তাদের সাথে আমরা একটা যোগাযোগ করে একটা কন্ট্রাক্টের বেসিসে আমরা তার সাথে একটা কাজ করি এবং ওইটার যে এক্সট্রা যে ফিজটা আসে সেটা আমরা কাস্টমারকে জানানোর চেষ্টা করি। তো যখন নাকি উনি আমাদেরকে তাদের সাথে একটা কমিটমেন্ট, একটা এগ্রিমেন্ট হয়ে যায়, তখন আমরা তাদেরকে আলাদা করে তাদের গরুটাকে আমরা সুন্দরভাবে টাইম অনুযায়ী স্লটারিং করে তাদের একজন ডেলিভারি নিতে একজন লোক পাঠায়, তো হয়তো বা তাদের গাড়িতে করে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নিজেরা আমাদের গাড়িতে করে ডেলিভারি করে দিয়ে আসি। অনলাইনে পশু কিনে তা খামারিদের মাধ্যমে প্রসেস করে নিলে কোরবানির বর্জ্যে পরিবেশ দূষিত হবে না বলে জানান অনলাইন আয়োজকরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের 66 কোটি টাকা গড়মিলের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতকে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। সকালে বিদেশে পালানোর সময় বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। এর আগে গত 19 জুন বিনিয়োগকারীদের সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট থেকে 66 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বানকো সিকিউরিটিজ বন্ধ করে দেয় ডিএসই। এ নিয়ে মতিঝিল থানায় মামলা করা হয়, অভিযোগ করা হয়েছে দুদকেও। ব্যবসা বাণিজ্যের খবর।
সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 373টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 175টির, কমেছে 166টির, আর অপরিবর্তিত ছিল 32টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 15 পয়েন্ট বেড়ে উঠে আসে 6042 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1148 কোটি 8 লাখ টাকা। এদিকে সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও, লেনদেন হয়েছে 54 কোটি 66 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চালু হলো আল আরাফা ইসলামী ব্যাংকের 191তম শাখা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আলহাজ আব্দুল মালিক মোল্লা। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমানার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শব্বির আহমেদ ও মোহাম্মদ শফিকুর রহমান, চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় শনাক্ত 9 লাখ ছাড়ালো, আরও 112 মৃত্যু। লকডাউনের মধ্যে রাজধানী ছাড়ছে অনেকে। জুলাই থেকে গণটিকা কার্যক্রম, সংসদে প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের ভ্যাকসিনেশনে অগ্রাধিকারের নির্দেশ। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, কমছে মোবাইল ব্যাংকিংয়ের ট্যাক্স। অর্থ বিল পাস। হত্যা মামলায় 12 বছর বয়সী বড় ভাইয়ের স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, 2 তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব। অনলাইন প্ল্যাটফর্মে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, বড় ধরনের নাশকতার সামর্থ্য নেই বললেন র্যাব ডিজি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।